সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে গুতেরেসের বৈঠক, সন্ধ্যায় কক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার। লালমনিরহাট, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, বগুড়ায় ধর্ষক থেকে রক্ষা পাননি প্রতিবন্ধী নারী। জেলায় জেলায় নারী ও শিশুর আইনি সহায়তা সহ স্বাস্থ্য সেল গঠনের পরামর্শ বিএনপির। চালের বাজারে দীর্ঘশ্বাস, গরিবের মোটা চালের কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। আরও এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কেউ কেনেনি সাকিব আল হাসান, রিশাদ সহ 29 বেঙ্গল টাইগার। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি শামীম আরামুন্নি। শুনছিলেন প্রধান শিরোনাম, বলে এবার পুরো খবর। সকালে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে আলাদা দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এরপর তারা বিশেষ বিমানে যান কক্সবাজারে, সেখানে লাখো রোহিঙ্গার সাথে ইফতার করবেন। বিস্তারিত নাদিয়া শারমিনের প্রতিবেদনে। শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। তাদের সাথে প্রথম বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। এরপর যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানে আরেকটি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন আন্তোনিও গুতেরেস। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ, রোহিঙ্গা ইস্যু এবং মানবাধিকার। বৈঠকের পর সেখান থেকে তারা বিশেষ বিমানে রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যান। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম অভ্যর্থনা জানান তাদের। দিন শেষে তারা লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারের আয়োজনে যোগ দেবেন। এর আগে রোহিঙ্গা লার্নিং সেন্টার ও রোহিঙ্গা কালচারাল সেন্টার, পাট উৎপাদন কেন্দ্র ঘুরে দেখবেন তারা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের এবারের শিরোনাম রামাদান সলিডারিটি ভিজিট। রমজান মাসে সংহতি জানিয়ে এই সফর হলেও বিশেষ গুরুত্ব রোহিঙ্গা ইস্যুতে। কক্সবাজারে ইফতার শেষে ঢাকায় ফিরে শেষ হবে তার বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গড্ডিমারি ইউনিয়নে 8 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাটে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোনো গাইনি ডাক্তার না থাকায় সেখানে শিশুটির চিকিৎসা এখনও শুরু করা যায়নি। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক জহুরুল মোল্লার বাড়ি বরিশাল জেলার আগৈলঝড়ায়। বরিশাল থেকে হাতীবান্ধার দোয়ানি এলাকায় বৈদ্যুতিক খুঁটির কাজ করতে আসেন জহুরুল সহ বেশ কয়েকজন শ্রমিক। শ্রমিকদের শেড থেকে অল্প কিছু দূরেই 8 বছরের সেই শিশুটির বাড়ি। শিশুটির মা বাড়িতে না থাকার সুযোগে জহুরুল শিশুটিকে 20 টাকার প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে সটকে পড়ে অভিযুক্ত জহুরুল। মা ও মেয়ের চিৎকারে শোরগোল পড়ে যায় ওই এলাকায়। ওই ছেলে বলে ওই আমার নাতির সাথে ওই ঝামেলা করছে। আমার একটা ওই নাতনি ওনাকে ভর্তা খেতে নিয়ে দর্শন করছে। সেই দর্শনের রোগীটাকে নিয়ে আমরা মেডিকেল আসছি। পরে অভিযুক্ত জহুরুলকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। যৌন নির্যাতনের একটা ঘটনা ঘটেছে। পরবর্তীতে আমি সেখানে ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে একজন ধর্ষকের কে আমরা গ্রেপ্তার করি। তার নাম জহিরুল হক মোল্লা, বাড়ি আপনার বরিশাল আগৈলঝড়া। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক পর্যালোচনায় তার মাঝখানে যৌন নিপীড়নের শিকার হওয়ার কিছু আলামত পাওয়া গেছে। পরবর্তীতে তাকে তার উন্নত চিকিৎসার জন্য এবং ফার্দার অ্যাসেসমেন্টের জন্য একজন গাইনি ডাক্তারও পরীক্ষা করবেন। সম্প্রতি মাগুরার শিশুটির নির্মম মৃত্যুর রেশ কাটতে না কাটতেই লালমনিরহাটে এই পাশবিক ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকোলেটের প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের দোকানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ইব্রাহিম। এ সময় এক নারী ঘটনাটি দেখে স্থানীয়দের খবর দেন। পরে রাতে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ শিশুটির বাবা মাকে হুমকি ধামকি ও ৫,০০০ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালালে এলাকাবাসী অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ আসলেও পালিয়ে যায় ইব্রাহিম। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমরা ঘটনাটা তদন্ত করছি। কিছু কিছু বিষয় আছে, জানেন, ফৌজদারি অপরাধের কিছু বিষয় কখনোই মীমাংসাযোগ্য নয়। তার মধ্যে এই ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার ঘটনা অন্যতম। যারা এই মীমাংসার চেষ্টা করেছে, আমি মনে করি তারাও এই ঘটনায় সমানভাবে অপরাধী। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আর আমাদের যে অপরাধী যারা ছিল, আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি, বাট এখনও পর্যন্ত আমরা কাউকে ধরতে পারিনি। বাট আমরা আশা করছি আগামী ২৪ ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো। সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে মোহাম্মদ আলী নামে ১৫ বছর বয়সী এক কিশোরকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাদুজ্জামান জানান, নারুয়া গ্রামের আব্দুল আলিমের বাড়িতে শিশু যত্ন কেন্দ্র রয়েছে। রবিবার সকালে সেখানে ছোট ভাই বোনকে রেখে আসতে যায় নির্যাতিত শিশুটি। এ সময় মোহাম্মদ আলী শিশুটিকে কৌশলী ডেকে নিয়ে ধর্ষণ করে। দুপুরে শিশুটি বাড়িতে গেলে তার পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারে এবং স্থানীয় চিকিৎসকের চিকিৎসা নেয়। এতে অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মেহেরপুরে জামিনে বের হয়ে ধর্ষণ মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে। বাদীর অভিযোগ, সে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মামলা তুলে নিতে বলছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ করে বাদীর লোকজন। এরই মধ্যে পক্ষপাতের দায়ে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। আসিফ ইকবালের তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুর সদর উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে গত সেপ্টেম্বর মাসে ধর্ষণের শিকার হয় ৯ বছরের শিশুটি। ধর্ষণের পর সেই ভিডিও ধারণ করে শিশুটির পরিবারের কাছে টাকা দাবি করে মদনডাঙ্গা গ্রামের যুবক বাইজিৎ। এরপর মামলা হলে ১ মাস জেল খেটে জামিনে বের হয় সে। ফিরে এসে আবারও একইভাবে হুমকি দেয় বাদীপক্ষকে। এরই বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয় অসহায় পরিবারটি। বৃহস্পতিবার রাতে এই ঘটনার মীমাংসা করতে সদর থানায় যায় বাদীপক্ষের লোকজন। অভিযোগ ওঠে, থানার এসআই সুজয় কুমার আসামিদের পক্ষ নিয়ে বাদীকে চাপ দিতে থাকেন। এই খবর পেয়ে ২ শিক্ষার্থী সেখানে ছুটে গেলে তাদের লাঠিপেটা করেন এসআই। এরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ করে। আমাদের বিভিন্ন সময় ঝামেলা করছে, আমি দাঁড়াক পাচ্ছি না, আমি ব্যারাক পাচ্ছি না, আমি কোনো জায়গায় নিরাপদ পাচ্ছি না। শুধু বলছে যে তোমাদের যা করার দরকার তোমরা করে নাও। তাদের মধ্যে হাঁটাহাঁটি শুরু হয়, তাদেরকে যখন আমরা টেনে নিতে যাই, পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। যে কথা বলতেছে, ওনাকে দাঁত দিয়ে কাটতে গেছে, তিনি অন্য ওখানকার কোনো মেম্বার বা কাউকে ফোন দিয়ে শুনতেছে যে কেউ চোখে দেখছে কিনা। জামিনে থাকার পর ভিকটিমকে সে কিন্তু এখন বিভিন্ন ভাবে মারধর থেকে শুরু করে হুমকি দামকি ভিডিও নিয়ে এখনো ওইটা নিয়েই আজকে আসা মূলত। এ সময় পুলিশ সুপার ও সেনাবাহিনীর একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষুব্ধ ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে রাত 12:30টার দিকে অভিযুক্ত এসআইকে ক্লোজ করে প্রশাসন। যে ঘটনাটি ঘটেছে এটার অবশ্যই সুষ্ঠু তদন্ত হবে এবং আপনারা যে দাবিটা নিয়ে এসেছেন আমি নিশ্চিত যে আপনারা আশাহত হবেন না। যে পুলিশ সদস্যের বিরুদ্ধে কমপ্লেইন ছিল সেই পুলিশ তারে সংযুক্ত, তাকে আপনারা মেহেরপুরের কাজে কর্মরত দেখতে পাবেন না। ধর্ষণের বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মনিরা কাজরি, ৭১। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির বাড়িতে চলছে শোকের মাতম। সকাল থেকে আত্মীয় স্বজনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং শ্রেণী পেশার মানুষ সান্ত্বনা দিতে আসছে। কেউ কেউ আর্থিক সহায়তাও দিচ্ছে। এছাড়া দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সবাই। শরীফ তেহরান টুটুলের তথ্য ছবিতে প্রতিবেদন।
মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ মা, কারো সান্ত্বনায় সন্তান হারানোর কষ্ট কমার কথা নয়। এখন দাবি একটাই, যাদের জন্য মেয়েকে হারিয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি হোক। না, আমি সবার কাছেই সহযোগিতা চাইছি, কিন্তু আবার আরেকটা সহযোগিতা চাইছি যে আমার বাচ্চার বাবাটার আর কি সুস্থ করার জন্য। এইটুকু এলে আমার বেশি সহযোগিতা। উনি সুস্থ তাহলে দিলেন, আমার পরিবার সুস্থ থাকবে না, পরিবারটা আগের মতো আবার সেরকম হয়ে যাবে না। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মেয়েটির বাবাও, কোনো কথাই বলতে পারছেন না তিনি। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যাতে তার পরিবারটা বিগত দিনে ভালোভাবে চলতে পারে, সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে যেন স্থায়ীভাবে করা হয়, যাতে আর কোনো এইরকম ঘটনা না ঘটে। এটার প্রতিও আমরা স্থায়ীভাবে সমাধান এটা দাবি করতেছি, যাতে এইরকম ঘটনা সারা বাংলাদেশে আর কখনো না ঘটে। এদিকে সকাল থেকেই এই পরিবারটিকে সান্ত্বনা দিতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক সংগঠনের কর্মীরা। তারাও জানান, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা ঘটবে বারবার। একটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকার দিতে পারে তাহলে কিন্তু দর্শকরা একদম ভয় পেয়ে যাবে। আমি মনে করি অন্তত একটা কাজ, খারাপ কাজ করার আগে তারা 10 বার চিন্তা করবে। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। তাদের দাবি, জঘন্য এই পরিবারের অস্তিত্ব গ্রামে রাখবে না তারা। মানে এত জঘন্যতম যে কাজ, এটা কারণ আসলে মানিয়ে নেওয়া সম্ভব না, এই জন্য এটাকে পুরাই দিয়ে একটা সরকার করে দেওয়া হয়েছে। সেই বাড়ির জায়গায় শিশুটির নামে একটি জামে মসজিদ নির্মাণের দাবি তাদের। শারমিন স্বপ্না, ৭১। দেশে নারী ও শিশু নির্যাতন রুখতে জেলাভিত্তিক আইনি সহায়তা ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠন করেছে বিএনপি, জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি দেশে ধর্ষণ ও নির্যাতন বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে আসিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারি প্রশাসনের ঢিলেঢালা ব্যবস্থায় অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে। এই যে ঘটনাগুলো তারা তথ্য সংগ্রহ করা এবং এই ব্যাপারে মানে তাদের মানে সজাগ থাকা, এগুলোকে মানে পর্যবেক্ষণ করা এবং দ্রুত মানে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই সেলটি কাজ করবে। কেন্দ্রীয় আমাদের ব্যারিস্টার কায়সার কামাল এবং ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে সারা দেশে এই কমিটি যেটা করা হয়েছে, আপনার অ্যাডভোকেটদের নিয়ে আইনি এবং ডাক্তারদের নিয়ে স্বাস্থ্যসেবা সেল, তারা মিলে এটা খুব দ্রুত গতিতে এই বিষয়গুলি তারা দেখবে। এবং দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোশাররফ আরেফিন সিদ্দিকের প্রথম জানাজা ধানমন্ডির গ্রিন রোডে নিজ বাসভবন সংলগ্ন আল আকসা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এদিকে সার্বিক নিরাপত্তা পরিবারের সম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অধ্যাপক মোশাররফ আরেফিন সিদ্দিকের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। আসলে ধানমন্ডির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোশাররফ আরেফিন সিদ্দিকের জানাজা কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং সে বিষয়ে কিন্তু আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি ধানমন্ডি শাহী ঈদগাহ জামে মসজিদের ভেতরে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এর আগে সকাল 11টায় তার যে বাসভবন সেই বাসভবন আরটিভি
দুইটা শট জাতি আমরা একটা দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মশো আরিফিন সিদ্দিকের জানা যায় আমরা এতক্ষণ সরাসরি ছিলাম। প্রধান উপদেষ্টার কক্সবাজার ও উখিয়া সফর নিয়ে বিস্তারিত জানাতে উখিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিরুল হক রুমেন। রুমেন, উখিয়া পৌঁছে প্রধান উপদেষ্টা কোন কোন কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন কখন? জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও তারা দুইজনই আসলে কক্সবাজার পরে সরাসরি উখিয়া চলে এসেছেন এখানে জাতিসংঘ মহাসচিব, এবং তিনি এই মুহূর্তে রোহিঙ্গা লার্নিং সেন্টার পরিদর্শন করছেন এবং তাদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের ভাষার সাথে যে সম্পর্ক, এখানকার শিশুদের পড়াশোনা ঠিকভাবে হচ্ছে কিনা এবং ঝরে পড়া শিশুদের ঝরে পড়ার হার কত, বিষয়গুলো আসলে উনি জানার চেষ্টা করছেন এবং এই স্কুলগুলো যারা পরিচালনা করে থাকেন তাদের সাথে কথা বলছেন। এখান থেকে কথা বলার পরে তিনি চলে যাবেন থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে পাহাড়ি পথ, তিনি সেটা কালচারাল সেন্টার পরিদর্শন করে তারপরে তিনি যাবেন হচ্ছে আপনার পাটের জন্য তৈরি একটা কারখানায়, সেই পাট তৈরি ইকোস্টিভি তারা দেখার পরে হচ্ছে এখানকার রোহিঙ্গাদের বিভিন্ন শিক্ষা নানা খাতে জাতিসংঘের যেসব প্রতিষ্ঠান কাজ করছে সেই প্রতিষ্ঠানগুলোর যে প্রতিনিধিরা আছে তাদের সাথে কথা বলবেন এবং এর পরবর্তীতে আসলে তিনি এখানে প্রায় লক্ষ রোহিঙ্গা মানুষের সাথে ইফতার মাহফিলে যুক্ত হবেন এবং তারা যে রোজা পালন করছে সেই রোজার সাথে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আসলে তিনি সেই ইফতারে অংশগ্রহণ করবেন এবং ইফতারে অংশগ্রহণের সময় কিন্তু আসলে এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলে আসবেন এবং তারপর এখান থেকে তারা সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ত্যাগ করবেন। তবে এবার এই সফরকে ঘিরে কিন্তু মানুষের এবং রোহিঙ্গাদের অঙ্গনে এই খাতির আপনার সবারই আসলে আগ্রহের শেষ নাই, কারণ হচ্ছে এখন এমন একটি সময় যাচ্ছে যখন হচ্ছে একেবারে মিয়ানমারের রোহিঙ্গাদের নানা রকম সংকট তৈরি হচ্ছে, তারা বড় ধরনের আছে, তাদের খাদ্য সংকট, তাদের পথে যাবে সেগুলো নিয়ে কিছু কথা আছে এবং এখানে যারা রোহিঙ্গা বসবাস, যেসব রোহিঙ্গার আটকে আছেন তাদের চেষ্টা হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের যে মাথা পিছু খরচ, সেই খরচ কিন্তু অর্ধেকের নিচে নেমে এসেছে, যেটি ছিল $12.5, সেটি কিন্তু $6 নিচে নেমে আসার আশঙ্কা করছে। সেক্ষেত্রে তাদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, পরিবেশ সবকিছুতে কিন্তু একটি বড় প্রভাব পড়বে এবং সেই প্রভাব আসলে পুরো মানে শুধু বাংলাদেশ নয়, এর আশপাশের দেশগুলোর জন্য ঝুঁকিপূর্ণ। একই সাথে মিয়ানমারের যে পরিস্থিতি চলছে সেটিও আসলে সবার জন্যই একটি অ্যালার্মিং। পুরো বিষয়গুলো খতিয়ে দেখা এবং এইসব সংকট সমাধানে বিশ্ব নেতাদের সাথে আলোচনা সবকিছু মিলে এবং চলতি বছরই আপনার একটি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ এবং সেই সবকিছু মিলিয়ে আসলে এবারের এই সফরকে খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আপনি জানেন মুসলিম দেশগুলিতে সাধারণত জাতিসংঘ মহাসচিব তিনি গত বেশ কয়েক বছর ধরে আপনার এই রমজানে সফর করে থাকেন এবং বিভিন্ন জায়গায় আসলে সেই রমজানের যে তাদের যে ধর্মীয় যে অবস্থান তার সাথে একটা একাত্মতা ঘোষণা করে এবং তাদের সাথে ইফতারের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে আজকেরও সেই ইফতার লক্ষাধিক মানুষের সাথে এই এলাকার মানুষের সাথে কিন্তু তিনি এবং প্রধান উপদেষ্টা ইফতারে অংশ নেবেন।
এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আসলে রোহিঙ্গাদের সেই ভাষার সাথে সম্মিলনের মধ্য দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয় এবং সেই শিক্ষার সাথে আপনার শিক্ষা যেন কখনো অধিকার সে অধিকার যেন বঞ্চিত না হয়, সেই বিষয়গুলো দেখার জন্য আসলে জাতিসংঘেরই একাধিক সংস্থার থেকে বিষয়গুলো দেখা হচ্ছে এবং তাদের সুযোগ সুবিধাগুলো ইউনিসেফ সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দেখছে। এখানকার আপনার আজকের এই সফরকে কেন্দ্র করে আসলে আপনার রামু ক্যান্টনমেন্ট থেকে একটি নিশ্চিত নিরাপত্তার একটা প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানকার সকাল থেকে এসে দেখেছি যে এখানকার কোমলমতি শিশুদেরকে খুবই আদর যত্নের মধ্যে দিয়ে আসলে তাদেরকে করিয়ে দিয়ে তাদেরকে ফ্যামিলিগুলোর সাথে বলে কোনোভাবেই যেন এখানকার মানে কেউ ভয় ভীতিও না পায়, আবার নিরাপত্তার জন্য কোনো ঘাটতি না হয়, খুব সুশৃঙ্খল একটি পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু আজকের এই পুরো আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনি জানেন যে এই আপনার বর্তমান জাতিসংঘের যে মহাসচিব তিনি কিন্তু তার এটি বাংলাদেশের দ্বিতীয় সফর এবং এই 7 বছর আগে তিনি প্রথম সফর করে গেছেন। সেক্ষেত্রে এখানকার অনেকগুলো সংকট এবং সম্ভাবনা সবগুলো বিষয়ে তিনি জানেন এবং তিনি বারবারই এই রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে তিনি যত্নবান এবং পুরো বিষয়গুলোকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু তিনি তার আন্তরিকতার যথেষ্ট পরিমাণ পরিচয় পাওয়া গেছে এবং রমজানের শুরুতে লেবু, শসা, বেগুনের দামে আগুন লাগলেও এখন কিছুটা কমেছে মাছ ও মুরগির দামও। সবজির বাজার স্থিতিশীল থাকলেও অস্বস্তি বাড়িয়েছে চালের দামে। কেজি প্রতি 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে মোটা চালের দাম। সহকর্মীদের দেয়া তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার চট্টগ্রাম নগরীর নানা বাজার ঘুরে দেখা গেছে কিছুটা কমেছে মাছের দাম। সামুদ্রিক ও মিঠা পানির মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় বিভিন্ন ধরনের মাছের দাম কমেছে কেজি প্রতি 50 থেকে 80 টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু, মুরগি ও সবজি। স্থিতিশীল রয়েছে ডিমের দাম, আর বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়ায় স্বস্তিতে খুচরা ব্যবসায়ীরা। সোনালী আর ভরাটা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 5-10 টাকা করে বেড়ে গেছে। গত সপ্তাহ থেকে এখনো পর্যন্ত আর কোনো ক্রাইসিস দেখতেছি না, শুধু এখন তেল বনেই তো দিচ্ছে। বাড়ছে সবজির দাম। গেল 15 দিনের তুলনায় কেজি প্রতি 10 থেকে 20 টাকার দাম বেড়েছে সবজির। লেবু আজকে বড় লেবু 24 টাকা কিনা, মাজিলাগুলো 18 টাকা কিনা। যেখানে অনেক গরম হলে সবজি এখানে একটু দাম বেশি, আর যেখানে শীতকালীন সবজি এখানে প্রায় 2010 টাকা করে। গত সপ্তাহ তুমি বাইকি তুলে এখন বর্তমানে 40 টাকা করে চলে। এদিকে কুমিল্লার বাজারে বেড়েছে মোটা চালের দাম। কেজিতে মোটা চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। বাড়ার কারণ মধ্যে কি আমরা তো মনে করি মহাজন থেকে মাল কিনতাম যাই আরবে গেলে তারা কজন মিলে দাম বাড়াইছে। একদিনের ব্যবধানে মুরগির দাম বেড়েছে 20 টাকা। তবে কমেছে ছোলা, ডাল, পেঁয়াজের দাম। ছোলা কেজিতে 15 টাকা কমে 125 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। তেলের যে সংকট অবস্থা, তেলের সাথে আমরা আটা দেয়, সবজি দেয়, সরিষার তেল দেয়, বিভিন্ন পণ্য দেয়, কিন্তু আমরা ওইগুলো বিক্রি করতে পারতেছি না। পটল 100 টাকা কেজি, বরবটি 100 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি। ময়মনসিংহের বাজারে শুক্রবার সপ্তাহের ছুটির দিনে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়, বেগুন প্রতি কেজি 60 টাকা থেকে 70 টাকায়। মানিকগঞ্জের বাজার ঘুরে দেখা গেছে শাকসবজির দাম কম থাকলেও বাড়তি শসা, লেবু ও বেগুনের দাম। রাজবাড়ীর বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে 10 থেকে 50 টাকার মধ্যে মিলছে সব ধরনের সবজি। সবজির আমদানি ও উৎপাদন বাড়ায় দাম ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে। হাসিবা আলী বর্ণা, 71। ঈদ
সামনে রেখে ফ্যাশন হাউস সারার সিলেটের কুমারপাড়ার আউটলেট এখন নতুন নতুন ডিজাইনের পোশাকে ভরপুর। ক্রেতারা বলছেন দাম সাধ্যের মধ্যে থাকায় তাদের অন্যতম পছন্দ এখন সারা। এছাড়া একই ছাদের নিচে পরিবারের সবার পোশাক মেলায় ঝামেলা এড়াতে তারা সারাকেই বেছে নিচ্ছেন। সাকিব আহমেদ মিঠুর তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটে ঈদ উপলক্ষে ফ্যাশন সচেতন অনেক মানুষের পছন্দের অন্যতম জায়গা সারা ফ্যাশন হাউস। ছেলেদের আকর্ষণীয় ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি শার্ট আর মেয়েদের 3 পিস, 2 পিস, টপ, শাড়ি সহ পছন্দের পোশাক কিনতে সারার কুমারপাড়ার আউটলেটে অনেকেই ভিড় করছেন। সারাতে এবার সবচেয়ে আকর্ষণ ফ্যামিলি সেট। বাবা মা আর 2 থেকে 12 বছরের সন্তান রং মিলিয়ে একই পোশাক পরতে পারবেন। এছাড়া সারার অন্যান্য পোশাকের নতুন কালেকশনে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। জানিয়েছেন কেন তারা সারার পোশাক পছন্দ করেন। আমি এবারও আসছি পাঞ্জাবি কেনার জন্য। অন্যান্য ব্র্যান্ড থেকে সারা গুণগত মান অত্যন্ত ভালো, কমফোর্টেবল পরার জন্য, সাইজটা যাতে ফিটিংসটা ভালো হয় এমন ভালোই লাগছে। নতুন কালেকশনগুলো ভালো আসছে। বাচ্চার জন্য পাঞ্জাবি, কোটি এগুলো দেখতে আসছে। কালেকশনগুলো বেশ ভালো, আর নতুন কালেকশনগুলো যেগুলো উঠেছে সেগুলো হচ্ছে আগের চেয়ে, মানে আমি কিছুদিন আগেও একবার এসেছিলাম, তার চেয়েও বেশ আপডেটেড এবং সুন্দর লেগেছে আমার কাছে। সারা ফ্যাশন হাউসের কর্মকর্তারা জানান সব বয়সী নারী, পুরুষ ও শিশুদের মন জয় করতে তারা এবারের ঈদে আকর্ষণীয় ডিজাইনের নতুন নতুন পোশাক এনেছেন। সেই সাথে আছে অনেকগুলো অফার ও ডিসকাউন্ট। আপডেট করা হয়েছে, আশা করছি কাস্টমাররা স্যাটিসফাইড হবে। আমাদের যে সাব ব্র্যান্ড ঢেউ, ওইটাতে হচ্ছে সিলেক্টেড কিছু আইটেমে 70% ডিসকাউন্টও আছে। রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার, এইটাই আমাদের লক্ষ্য। অন্যদিকে প্রতি 4000 টাকার কেনাকাটায় ক্রেতারা পাচ্ছেন একটি কুপন। তারপর লটারির মাধ্যমে একজন পেয়ে যাবেন একটি রয়্যাল এনফিল্ড বাইক। নূর তাজমিন নীর, 71। ইউএসএইডের অর্থায়ন বন্ধ হওয়ায় কৃষি, স্বাস্থ্য, জলবায়ু খাতসহ কর্মসংস্থানেও বড় প্রভাব পড়বে বলে মনে করছেন পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। তারা বলছেন ইউএসএইডের অর্থ বেশি ব্যবহার হতো দেশের আধুনিক কৃষি, মৎস্য, বন সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা খাতে। এই অর্থ যোগানের জন্য সরকারকে বিকল্প পথ খুঁজে বের করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। হাবিব রহমানের প্রতিবেদন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফরেন অ্যাসিস্ট্যান্ট.গভ ওয়েবসাইটের তথ্য অনুসারে গেল 4 বছরে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে বাংলাদেশে প্রায় 2000 মিলিয়ন সহায়তা দিয়েছে। এই অর্থ ব্যবহার হয়েছে খাদ্য নিরাপত্তা ও কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ ও জ্বালানি এবং মানবিক সহায়তায়। চলতি বছর থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের সহায়তা বন্ধ করে দেন। এতে দেশের বিভিন্ন দেশি বিদেশি এনজিওর প্রকল্প বন্ধ হয়ে গেছে। প্রায় 10,000-এর বেশি মানুষ বেকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইউএসএইড বছরে প্রায় 500 বিলিয়ন অর্থ দিত টেকসই কৃষি, জলবায়ু ক্ষতি মোকাবেলা ও মৎস্যসহ বিভিন্ন খাতে। ইউএসএইড এর ফান্ডের রেঞ্জ যদি আমরা দেখি, যে এটা শুধু জলবায়ু পরিবর্তন না, পরিবেশ না, বায়োডাইভার্সিটি একটা বড় ধরনের ফান্ড ছিল, ফরেস্ট কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ছিল, ফিশারিজ সেক্টরে ছিল, যে ওয়ার্ল্ড ফিশকে তারা অনেক টাকা দিয়ে দিত, হেলথ সেক্টর আইসিডিডিআরবি ছিল, যারা হচ্ছে ফিল্ড বেসড রিসার্চ, এটা একটা পায়োনিয়ার কাজ করতো। ইউএসএইডের ফান্ড একদিকে চলে যাওয়াতে ক্ষতি হয়েছে, ঠিক আছে, কিন্তু ক্ষতিটা মেনে নিয়ে আমাদের যেটা করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে এবং আমাদের নিজস্ব সোর্স থেকে অর্থ মোবিলাইজ করতে হবে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলার খাতে অর্থ দেয়া কমিয়ে দিতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইউএসএইডের অর্থের উপর ভর না করে বিকল্প দেশগুলো থেকে কিভাবে অর্থ আনা যায় তা নিয়ে সরকারকে নতুন পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাল্টিলেটারাল যে ক্লাইমেট ফান্ডিং এন্টিটিসগুলো আছে, যেমন গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি, এটা গভর্নমেন্টের ইমিডিয়েট বসে একটা সমন্বিত চিন্তার মাধ্যমে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। G20 যে কান্ট্রিজগুলো আছে, যেমন সৌদি আরবিয়া, আরও বড় বড় অয়েল ইনকাম এক্সপোর্টিং কান্ট্রিজগুলো, এদেরকে ওই আমেরিকার প্লেসকে এখন টেম্পোরারিলি অন্তত রিপ্লেস করতে হবে এবং আমি বিশ্বাস করি যে দে উইল ডু ইট। তরুণ জলবায়ু কর্মীরা বলছেন যে কোনো দুর্যোগে তরুণরা এগিয়ে আসে। অর্থ সংকটের কারণে নতুন জলবায়ু কর্মী ও স্বেচ্ছাসেবী তৈরি হবে না বলে মনে করছেন তারা।
সংশ্লিষ্টরা। যদি আসলে সামনের দিনগুলোতে আমাদের ইন্টারন্যাশনাল লবিংটা একটু বেশি স্ট্রং না করা যায় বা আমাদের এইটার একটা অল্টারনেটিভ সোর্স তৈরি করা না যায়, তাহলে আসলে সামনে হয়তো বা আরও বেশি ক্ষতি হতে পারে। অর্থের ঘাটতি মেটাতে না পারলে দুর্যোগ মোকাবেলা করে ক্ষতিগ্রস্ত মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিব রহমান, ৭১, ঢাকা। আরও এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অবিকৃত সাকিব আল হাসান। দ্য 100 ক্রিকেটে সাকিবকে নিতে আগ্রহ দেখায়নি কেউ। দ্য 100-এর এবারের আসরে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ছিল সাকিব আল হাসানের। দাম ছিল ১,২০,০০০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকা। কিন্তু এত দাম দিয়ে তাকে দলে ভিড়াতে আগ্রহী ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু সাকিব নয়, ড্রাফটে দল পায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটার। 100-এর এবারের আসরে নাম লিখিয়েছিল ২৯ টাইগার ক্রিকেটার, যেখানে সাকিবের পরই সর্বোচ্চ ভিত্তিমূল্য ছিল রিশাদ হোসেনের। আসরটি শুরু হবে আগামী ৫ আগস্ট। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।